হলো। জামা কাপড়গুলো তো ভালো মতো রোদে শুকোচ্ছে না, গন্ধ ছড়াবে। এদিকে বুড়িটা যে কোথায় গেল? আরে মুখ পড়ি, বুড়ি কাকে বলছিস? তোর তো সাহস কম নয় দেখছি। এই রে, বুড়িটা বোধহয় শুনে ফেলেছে। এখন কি বলি? চুপ করে আছিস কেন রে হতভাগী? তুই কিনা আমাকে বুড়ি বলে ডাকিস? চি চি চি, কি যে বলো না তুমি ঠাকুমা। তোমাকে কি আমি কখনো বুড়ি বলতে পারি? তুমি হলে কি আমার একমাত্র ঠাকুমা। তোমাকে কেন আমি বুড়ি বলবো বলো তো? তাহলে বুড়ি কাকে বললি শুনি? কাকে আবার? ওই পাড়া নাদনের মাকে। বুড়িটা আমি নদী ঘাটে গেলে হিসিস করে ওঠে। তা আমাকে আগে বলিসনি কেন? ওর মুখ আমি ভেঙে দিতাম। গয়ার নাতনিকে চোখ রাঙায়, ওর সাহস তো কম নয় দেখছি। থাক থাক ঠাকুমা, তোমাকে আর কিছু বলতে হবে না, আমি বলে দেবো যা বলার। এবারে আর কোনোদিন কিছু বললে কেবল আমাকে বলবি, তারপর দেখবি পোড়ামুখির কি হাল আমি করি। সে আচ্ছা করবে কোন। এখন সকাল সকাল কোথায় বেরিয়েছিলে তুমি? আর হাতে এত কচু তোমায় কে দিল? কানুদের বাড়ি গিয়েছিলাম একটু হাঁটতে। কানুর বউটা বড্ড ভালো, শুনেছে আমি কচু পছন্দ করি, তাই আমাকে আবার গোটা কয়েক কচু দিয়ে দিল। তোমার হাতের ইলিশ কচু ঝোলের কথা কে না জানে। দূর দূরান্ত থেকে তোমাকে নিয়ে যায় তাদের বাড়ির রান্নার জন্য। এখন কচুগুলো নিয়ে উপরের অংশ কেটে রান্না করবি, আর নিচের গোড়ার দিকটা উঠোনের এক কোণে লাগিয়ে দিস, তাহলে আবার নতুন করে কচু হবে। ঠিক আছে ঠাকুমা, এগুলো এখন আমায় দিয়ে বারান্দায় বসে বিশ্রাম করো দেখি। আমি তোমায় দুটো মুড়ি মেখে দিই। তাই দে দিদি ভাই, হেঁটে এসে দেখি পেটে কেমন টান ধরেছে। কি গো গিন্নি, সকাল থেকে আমাকে এক কাপ চা অবধি দিলে না আজকে? কি হলো তোমার বলো তো? কি আবার হবে, কদিন বাদে একটু রোদ উঠেছে, কোথায় রোদে একটু বসলাম আর অমনি তোমার চায়ের বাহানা শুরু হয়ে গেল। ঘর থেকে দুটো কলস আর একখানা বড় ঘটি এনে কিছুটা রোদ ভরে রাখো। এমন ভাব করছো যেন আর রোদ উঠবে না যত সব। এই বর্ষাকালে রোদ উঠবে কি করে শুনি? দুদিন ধরে তো রোদের মুখ দেখলাম না। বৌমা, ও বৌমা, সমুকে নিয়ে রোদে এসে বসো দেখি একটু। দাঁড়িয়ে রইলে কেন? বসো। না না থাক মা, সারাদিন তো ঘরেই বসে থাকি, আর বসে থাকতে ভালো লাগে না। সে তুমি ঠিকই বলেছ বৌমা, আরে একটা বাচ্চা হলে তো আর আগের মতো চলাফেরা করা সম্ভব হয় না। কিন্তু মা তো আমাকে একটা কাজেও হাত দিতে দেন না। তার নাতি শরীর খারাপ হবে ভেবে সারাদিন আমাকে পাহারায় রাখেন। বেশ, তো তুমি সমু দাদা ভাইকে আমার কোলে রেখে এক কাপ চা করে দাও তো আমাকে। তোমার শাশুড়ির আশায় থাকলে আমার পিণ্ডদানের পরে চা মিলবে যত সব। যাও না, তবে এখন শ্মশানে গিয়ে বসে থাকো সেই আশাতে। আমার একটু বসে থাকা তোমার চোখে সহ্য করতে পারে না। পারেনও বটে আপনারা, একজন আরেকজনকে দুদণ্ড একটু চোখের আড়াল হলেই খোঁজাখুঁজি শুরু করে দেন, আবার একসাথে হলে সাপে নেউলে সম্পর্ক দেখি। কি আর বলবো বৌমা তোমাকে সেই দুঃখের কথা। সাপের সাথে কি আর নেউলের সংসার হয় নাকি? কেবল আমি মানিয়ে নিয়ে চলি বলে যত সব। কি বললে তুমি আমায়? শেষে কিনা তুমি আমায় সাপের সাথে তুলনা করলে। আজ তোমার পাতে খাবার ওঠে কি করে সেটাও আমি দেখব। কিন্তু মা, বাবা না খেলে যে প্রেশারটা আবার কমে যাবে বাবার। না না, সেটা হলে তো সমস্যা হবে। তুমি খেয়ে নিও গো। আকাশ কেমন মেঘ করে আছে, কখন না জানি ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। লোকটা সে সকালে হারান দাদার সাথে মাছ ধরতে বেরোলো, এখনো বাড়িতে এলো না। জয়া, ও জয়া, বাড়ি আছিস নাকি রে? আরে পিসি যে, এসো এসো, বসো এখানে। আজ আর বেশিক্ষণ বসবো না রে মা, আকাশের অবস্থা ভালো নয়, কখন বৃষ্টি শুরু হয়ে যায়, শেষে আর বাড়ি যেতে পারবো না এখন। বেশ তো, তাহলে আমার সাথে না হয় দুপুরে দুটো খেয়ে গেলে। না রে মা,
বাড়িতে ননি একা রয়েছে, আমি এসেছি তোর কাছে এক টুকরো ইলিশ মাছের খোঁজে। ইলিশ মাছ? তাও আবার এক টুকরো? কি করবে তুমি এক টুকরো ইলিশ মাছ দিয়ে? আসলে সকালে কানুর বউ আমাকে কটা কচু দিয়েছে। তুই তো জানিস ইলিশ দিয়ে কচুর ঝোল রান্না আমি খুব ভালো করি। আজ ননি কচু পেয়ে আমার কাছে ইলিশ কচুর ঝোল খাবার বায়না ধরেছে। ননির জন্য বড্ড মায়া হয় গো পিসি। বাপ মা মরা মেয়েটা কেমন কষ্ট করে বড় হচ্ছে, ঠিকমতো খাবার পোশাক কিছুই পায় না। বিকেলে আমার কাছে পাঠিয়ে দিও, আমার কটা পুরনো শাড়ি আছে দেবক্ষণ। সে ঠিক আছে, পাঠিয়ে দেব। গোপাল তো এখন নদীতে ভালো ইলিশ মাছ পায় শুনেছি, তাই ভাবলাম তোর থেকে এসে এক টুকরো ইলিশ মাছ নিয়ে যাই। হ্যাঁ, এই বর্ষার মৌসুমেতে ভালো ইলিশ পাওয়া যায়। তুমি বসো দেখি, আমি এক্ষুনি ইলিশ মাছ দিচ্ছি তোমায়। আহা, সারা বাড়ি কেমন ইলিশের গন্ধে মমা করছে। কই গো ঠাকুমা, তোমার ইলিশ কচুর ঝোল রান্না হলো? আমার যে খিদে পেটে চৌচো করছে, আর এই ইলিশের ঝোলের গন্ধে তো খিদে আরো বেড়ে যাচ্ছে। এই নে দিদি ভাই, কে বল দেখি কেমন হয়েছে খেতে। আহা, কি স্বাদ গো ঠাকুমা তোমার হাতে। সে কোন কালে এরকম রান্না করেছো, এখন তোমার হাতে রান্নায় একই স্বাদ। এককালে এই গয়া 10 গায়ে সুখ্যাতি কুড়িয়েছে এই ইলিশ কচুর ঝোল রান্নার জন্য। অনুষ্ঠান বাড়িতে রোজ আমার ডাক পড়তো এই রান্নার জন্য। তবে এখন যাও না কেন ঠাকুমা? এখন আর নদীতে ভালো ইলিশ মাছ পাওয়া যায় না, আর পাওয়া গেলেও তো এখন সরকার এমন সব নিষেধাজ্ঞা জারি করে দেয়। এই সময় আবার কিসের নিষেধাজ্ঞা কেন দেয় ঠাকুমা? কারণ এই সময় মা ইলিশ ডিম দেয়, তা থেকে আরো অনেক ইলিশ হবে, যদি এখন ডিমওয়ালা মাছ না ধরা হয় তবে। কিন্তু এই কচু তো বর্ষার সময় ছাড়া হয় না, তাহলে মানুষ ইলিশ কচু ঝোল খাবে কি করে? জানি না রে দিদি ভাই, রান্নাটা কেমন হয়েছে খেতে? একদম ফাটাফাটি। এক টুকরো ইলিশ মাছ দিয়ে তুমি যা রান্না করেছো না, আমার আজ খুব ভালো লাগছে। অনেকদিন বাদে তোমার হাতের এই পদ খেলাম। তুমিও আমার সাথে খেতে বসে পড়ো না ঠাকুমা। তুই খেতে থাক দিদি ভাই, আমি রান্নাঘর থেকে আমার ভাত নিয়ে আসি, পেট পুড়ে খাবি কিন্তু। সে আর বলতে, তুমি যাও ভাত নিয়ে এসো, আমার জন্য কিছুটা বাড়তি ভাত আনবে কিন্তু। ঠিক আছে। হ্যাঁ গো হারান দাদা, আজকে তো কোনো মাছ ধরতে পারলাম না। মাছ ধরবার জন্য এখন যে নিষেধাজ্ঞা জারি হয়েছে। সেটাই তো ভাবছি, এখন কি করব আমরা। আমাদের তো একদিন মাছ না ধরলে সংসার চলে না। এদিকে রায় বাড়িতে তো রোজ রোজ ইলিশের বায়না থাকে রে। রায় বাড়িতে ইলিশ না দিতে পারলে তো রায়বাবু আবার রাগ করবেন। দুদিন বাদেই তো রায় বাড়িতে অনুষ্ঠান আছে। রায় বাড়িতে এখন আবার কিসের অনুষ্ঠান? তা ও বাড়িতে তো মানে সমর্থ কেউ নেই যে বিয়ে হবে। ও বাড়ির ছেলে মেয়ের বিয়ের পাট তো কবেই চুকে গেছে। রায়বাবুর নাতি হয়েছে মাসখানেক হলো, তাই সে আনন্দে অনুষ্ঠান করবেন শুনলাম। যাক, তাহলে তো অনেক দিন বাদে রায় বাড়িতে ভালো মন্দ খাওয়া হবে। আমার মাছ দিতে পারলে তবেই না খাওয়া হবে। মাছ না দিতে পারলে রায়বাবু আমাদের মুখও দেখবেন না। উনি কেমন রাগী মানুষ জানোই তো। এখন নদীতে মাছ ধরবার নিষেধাজ্ঞা চলছে, দুদিন বাদে এসে আবার দেখবো মাছ ধরা যায় কিনা। আজকে তো কোনো মাছ পেলাম না। অন্যদিন তো মাছ নিয়ে আগে সোজা হাটে যেতাম। আজকে আমরা বাড়ি চলে যাই, চলো। সে কি রে, এখনই বাড়ি গিয়ে কি করবি? চল চল, দুজনে আগে মদনের চায়ের দোকানে যাই, গিয়ে এক কাপ চা খেয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তবে তাই চলো, সেই সাথে একটু আড্ডা দিয়ে আসাও হবে। চল তবে, চল চল। সকাল সকাল বুড়িটা আবার কোথায় গিয়ে মরল কে জানে। এদিকে নন্দীগ্রামের লোক এসে যে খুঁজে গেল। সকাল হলেই তার পাড়ায় বেরোতে হয়। এই বয়সে এত হাঁটাহাঁটির কি দরকার আমি বুঝি না।
ননি দিদি ভাই, ও ননি দিদি ভাই, তুই ঘুম থেকে উঠে গেছিস? তুই ঘুমোচ্ছিলি বলে তোকে আর ডাকিনি, আমি একটু ও পাড়ায় গিয়েছিলাম। আচ্ছা ঠাকুমা, তোমার এখন বয়স হয়েছে, এই বয়সে এত হাঁটাহাঁটির কোন দরকার আছে বলো তো? শেষে পড়ে কোমর ভাঙবে দেখবে, এমনিতেই এখন বর্ষাকাল। কি করবো বল দিদি ভাই, আগে এ গ্রামে সে গ্রামে ইলিশ কচুর ঝোল রান্নার ডাক পেতাম, সেই থেকেই আমার এই হাঁটাহাঁটির অভ্যাস শুরু। চাইলে তো আর অভ্যাস ত্যাগ করতে পারি না। যা ভালো লাগে তাই করো গিয়ে, আমার কথা তো শুনবে না? ভালোর জন্য বললে যদি না শোনো তবে আমি আর কি করতে পারি? রাগ করিস না দিদি ভাই, আচ্ছা ঠিক আছে, এখন থেকে কম হাঁটাহাঁটি করবো। ও, তোমাকে তো বলা হয়নি, নন্দীগ্রাম থেকে লোক এসেছিল তোমার খোঁজে। এলো আবার আমার খোঁজে? কি বলতে এসেছে? সেটা তো আমি চিনি না, কেবল বললো হারাধন বাবুর বাড়ি থেকে এসেছে, তোমাকে ও বাড়ি যাবার কথা বলে গেছে ইলিশ কচুর ঝোল রান্নার জন্য। সত্যি দিদি ভাই, আমাকে ওরা ইলিশ কচুর ঝোল রান্নার জন্য ডেকেছে? আমি তো ভেবেছিলাম মানুষ আমার রান্নার কথা ভুলেই গেছে। হ্যাঁ, আবার মানুষ তোমার রান্নার কথা স্মরণ করছে, বর্ষাকাল এলেই তো তোমার কথা সবাই স্মরণ করে। আজ আমার খুব খুশি লাগছে, এই সময়টা আবার কিছু টাকা আমার হাতে আসবে, আমরা কদিন একটু পেট পুড়ে খেতে পাবো। হ্যাঁ সে পাবে, এখন চলো সকালে ভাত খেয়ে নেবে, সকালে না খেয়ে বেরিয়েছো বাড়ি থেকে। হ্যাঁ হ্যাঁ চল দিদি ভাই। ওলে 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 আমার লক্ষ্মী ছেলেটা, ঘুমিয়ে যা বাবা। আচ্ছা আমি তোকে ছড়া শোনাচ্ছি। খোকা ঘুমলো, পাড়া জুড়লো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। বৌমা, সমু ঘুমিয়েছে নাকি? হ্যাঁ মা ঘুমিয়েছে, আপনারা কিছু বলবেন আমায়? হ্যাঁ বৌমা, খোকাকে এবারে একটা চিঠি লেখো দেখি। খোকা এলেই বাড়িতে আমার দাদু ভাই আসবার উপলক্ষে একটা আয়োজন করব। আমারও অনেক দিনের ইচ্ছে বাড়িতে একটা উৎসব করার। খোকার বিয়ের পর তো আর এ বাড়িতে কোনো আয়োজন হয়নি, এখন আমার দাদু ভাই এসেছে, এজন্য তো কিছু একটা করতেই হবে। আর সারা গাঁয়ের মানুষজন আমাদের পানে চেয়ে আছে, সবাই জানে এমন খুশির দিনে আমরা গাঁয়ের লোকজনকে না খাইয়ে পারবো না। বেশ তো, তবে আমি আপনার ছেলেকে আজই চিঠি লিখে দেব। কি কি রান্না হবে মা? সব রান্না কিন্তু তোমাকেই করতে হবে, সবাই দেখুক আমার বাড়ির বউয়ের রান্নার হাত। কিন্তু আমি কি এত সব একা হাতে রান্না করতে পারবো মা? এই বর্ষায় সবার পছন্দের খাবার হচ্ছে ইলিশ কচুর ঝোল, সেটা একমাত্র গয়া বুড়ি বানাতে পারে এ গ্রামে। আশেপাশের সব গায়ে তার এই রান্না বিখ্যাত, গয়া বুড়িমাকে ডেকে সব রান্না শিখিয়ে দিতে বলবো তোমাকে। আর হ্যাঁ, তুমি সব করো, উনি কেবল ইলিশ কচুর ঝোল রান্না করবে। ঠিক আছে মা, আপনারা যেমনটা বলবেন ঠিক তেমনই হবে। ঠিক আছে, আমি তবে আজই গয়া বুড়ির বাড়িতে লোক পাঠিয়ে দিচ্ছি, আর গোপাল এবং হারানকেও মাছের বায়না দিয়ে দিচ্ছি। গয়া বুড়ির বাড়িতে লোক না পাঠিয়ে চলো, তুমি আর আমিই যাই, এতে বুড়িমা খুব খুশি হবে। বেশ, তবে তাই চলো। ঠাকুমা তো সেই সকালবেলা নন্দীগ্রামে ইলিশ কচুর ঝোল রান্না করতে গেছে, কিন্তু এখনো তো ফিরলো না, পাছে কোনো বিপদ আপদ হলো না তো আবার? বুড়িমা, আরে ও বুড়িমা, বাড়িতে আছো নাকি তুমি? আরে রায়বাবু, গিন্নিমা, আপনারা হঠাৎ কি মনে করে? না না, এত ব্যস্ত হতে হবে না ননি, আমরা এসেছি বুড়িমার সাথে দেখা করতে। বুড়িমা কি বাড়িতে আছে? আগে না গিন্নিমা, ঠাকুমা তো সেই সকালে নন্দীগ্রামে গেছে, সেখানে এক অনুষ্ঠান বাড়িতে ইলিশ কচুর ঝোল রান্নার আমন্ত্রণে গেছে। দেখেছো গিন্নি, বর্ষা আসতে না আসতেই চারিদিক থেকে বুড়িমার জন্য এখন ইলিশ কচুর রান্নার বায়না পড়বে। আগে ভাগে বলে না রাখলে যে আমাদের বাড়িতে ও পদটি হবে না। বুড়িমা হলেন গিয়ে আমাদের গায়ের মানুষ, আমাদের রেখে তো আর বাইরে যাবে না। তা বুড়িমা কখন আসবে রে ননি? এতক্ষণে তো চলে আসার কথা, কিন্তু এখনো কেন এলো না কে জানে। কে
কে এসেছে আমার খোঁজ করতে? আমি গো বুড়িমা, আরে আমি কমল রায় আর আমার স্ত্রী রমা। তা ভালো আছিস তো বাছা তোরা? হ্যাঁ গো বুড়িমা, আমরা ভালো আছি। তুমি ভালো আছো তো? উপরালার কৃপায় ভালোই আছি। তা হঠাৎ আমার খোঁজ কেন? বর্ষাকালে এলেই বুঝি এই বুড়ির কথা মনে পড়ে? কি যে বলো না তুমি বুড়িমা, তোমাকে তো বলেই দিয়েছি তোমার জন্য আমার বাড়ির দরজা সব সময় খোলা। এসেছি আগামী পরশু আমার নাতি ছেলের নামকরণের জন্য একটা ভোজ রাখবো বলে। আর সেই ভোজে তোমার ইলিশ কচুর ঝোলের তরকারি না হলে কি চলে? তাই পরশুদিন সকাল সকাল তুমি ননিকে নিয়ে চলে আসবে কিন্তু। ঠিক আছে, সে যাবো খন। আজকে তাহলে আসি বুড়িমা, সময় মতো চলে আসবে কিন্তু। আচ্ছা ঠিক আছে বাচ্চা। এবার গোপাল আর হারানকে মাছের বায়নাটা দিয়ে গেলেই কাজ শেষ। ওরা নদীতে ইলিশ ধরে কালকে দিয়ে যাবে বলেছিল। নদীর তাজা ইলিশের একটা আলাদা স্বাদ আর গন্ধ আছে বলতে হবে। নদীর ইলিশ দিয়ে বুড়িমার হাতের কচুর তরকারি খেতে অনেক মজা হয়। সেই জন্যই তো প্রতি বছর এই সময়টা বুড়ির এত কদর বাড়ে। চলো এখন হারান আর গোপালকে খুঁজে বের করি। ওই তো হারান আর গোপাল, এদিকেই তো আসছে ওরা। হ্যাঁ কর্তাবাবু, গিন্নিমা, আপনারা এই সময় এখানে কেন? আর বলিস না সে কথা, আমরা তো এসেছিলাম গয়া বুড়ির বাড়িতে। তা পরশু তো অনুষ্ঠান, তাই ইলিশ কচুর ঝোল রান্না করবার জন্য আগাম বলে গেলাম। তোমাদের যে ইলিশের কথা বলেছিল তোমাদের কর্তাবাবু, সে কথা মনে আছে তো? আগে গিন্নিমা মনে আছে, কিন্তু এখন তো নদীতে মাছ ধরবার উপর নিষেধাজ্ঞা চলছে। কাউকে নদীতে মাছ ধরতে দেখলেই জরিমানা করছে। তাহলে এখন কি হবে? আপনি চিন্তা করবেন না বাবু, একটা না একটা ব্যবস্থা হবে। আমরা কালকে পূবের দিকে ভরা নদীর মাঝখানে যাব মাছ ধরতে। সেখানে গেলেই আর কেউ দেখতে পাবে না আমাদের। যে করেই হোক আমাদের এই অনুষ্ঠানে কিন্তু ইলিশ কচুর পদটা হওয়া চাই। ঠিক আছে গিন্নিমা, আমরা আপ্রাণ চেষ্টা করব। বেশ, আমরা তবে আসি এখন। আর পরশুদিন পরিবার সহ সবাই চলে যাবি খাবার জন্য। ঠিক আছে বাবু, যাবক্ষণ। আমরা তবে আসি। দেখছো তো কত আয়োজন চলছে ঠাকুমা। বেশ জম্পেশ খাওয়া দাওয়া হবে বলে মনে হচ্ছে। হবে বই কি, রায়বাড়ির আয়োজন আর খাওয়া দাওয়া বেশি হবে না তা কখনো হয়েছে? সেই কমলের বিয়ের সময় খেয়েছিলাম এ বাড়িতে, সে কি আয়োজন! কেন, রায়বাবুর ছেলে তপন দাদার বিয়েতে বুঝি খুব ধুমধাম করে লোক খাইয়েছে? তপনের থেকে তপনের বাবার বিয়ের সময় বেশি আয়োজন হয়েছিল রে দিদি ভাই। সে বাড়ি আমি প্রথম এ বাড়িতে ইলিশ কচুর ঝোল রান্না করেছিলাম। সে কি বুড়িমা, তুমি চলে এসেছো? আর আমিও তোমার জন্য কচু ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তুই তপনের বউ না? হ্যাঁ গো বুড়িমা, এসো আমরা কাজে লেগে পড়ি। আজ কিন্তু আমার ইলিশ কচুর ঝোল রান্না শেখাতে হবে। সে শিখিয়ে দেবো খন, এখন চল আমরা কাজে লেগে পড়ি। আগে কচুটা কেটে নি। ইলিশগুলো আমাকে দিলেই তো আমি কেটে দিতে পারতাম, কিন্তু ইলিশ নিয়ে তো এখনো কেউ এলো না। কর্তাবাবু, আরে ও কর্তাবাবু, একবার বাইরে বেরিয়ে আসুন। তোরা এসে গেছিস? আমি তোদের জন্য সে কখন থেকে পথ চেয়ে বসে আছি। তা তোরা খালি হাতে এসেছিস কেন? ইলিশ কোথায়? আমরা তো সেই সকালে উঠে ইলিশ মাছ ধরতে বেরিয়েছিলাম কর্তাবাবু, কিন্তু মাঝ নদীতেই সরকারি লোকজন টের পেয়ে আমাদের ধরা সব মাছ জলে ফেলে দিয়েছে। আর সেই সাথে আমাদের সব জাল পুড়িয়ে দিয়েছে। তোদের আমি কতবার করে বললাম, যেভাবেই হোক আজকে আমার মাছ চাই।
এখন আমি ইলিশ কচুর ঝোল খাওয়াবো কি করে অতিথিদের? আমরা তো অনেক মাছ ধরেই ফেলেছিলাম বাবু, কিন্তু মাছ নিয়ে আর আসবার সুযোগ পেলাম না। এখন আমি কি করব? চিন্তা করিস না বাছা, আমার কাছে একটা উপায় আছে। কি উপায় বুড়িমা? ননি, যা তো দিদি ভাই, জয়াকে বলবি যেভাবে আমি ইলিশ রাখতে বলেছিলাম সেই ইলিশ নিয়ে যেন এখানে চলে আসে। ঠিক আছে ঠাকুমা, আমি এখনই যাচ্ছি। তোরা কেউ চিন্তা করিস না, এই গয়া থাকতে আজকেও ইলিশ কচুর ঝোল খেতে পাবে না তা হবে না। সবাই যার যার কাজে লেগে পড় দেখি। এসেছিস জয়া মা? দেখেছিস, এখন এই নুন মাখানো ইলিশগুলোই কাজে লাগবে। তোমার কথা মতো আমি আগেই কিছু কিছু ইলিশ মাছে নুন মাখিয়ে সংরক্ষণ করে রেখেছিলাম, কিন্তু এ তো তাজা ইলিশ মনে হচ্ছে না গো বুড়িমা। শেষে কিনা অতিথিদের এই নুন মাখানো বাসি ইলিশ খাওয়াতে হবে? শোন মেয়ে, মানুষজন এত নেমন্তন্ন করেছে তোর শ্বশুর মশাই, এখন যদি তাদের পাতে ইলিশ কচুর ঝোল না পড়ে তবে মান সম্মান কি থাকবে? বুড়িমা ঠিকই বলেছে, আর দেরি করা ঠিক হবে না। সবাই রান্নার কাজে লেগে পড়ো দেখি, একটু বাদেই অতিথিরা চলে আসবে। ও দাদা, আমার পাতে আগে একটু ইলিশ কচুর ঝোল দাও দেখি, আগে ওটা খেয়ে দেখতে হবে। তাজা বলেছিস গোপাল, কতদিন বাদে এই ইলিশ কচুর ঝোল খাবার সৌভাগ্য হলো আমাদের। প্রতিবার বর্ষা এলে আমরা এভাবে বুড়িমার হাতের ইলিশ কচুর ঝোল খাওয়ার একটা আয়োজন করতে পারি, কিন্তু এবার থেকে আমাদের নিজ তদারকিতে এই আয়োজন করব আমরা, তাহলে সবার মাঝে সম্প্রীতি বজায় থাকবে। খাও খাও, সবাই পেট পুড়ে খাও। বুড়িমার হাতের ইলিশ কচুর ঝোল যে একবার খেয়েছে সে আর এই স্বাদ ভুলতে পারে না। দেখতে হবে না কার ঠাকুমা রান্না করছে, ঠাকুমার পরে এই রান্না আমি সবাইকে করে খাওয়াবো। আর এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।